আসসালামু আলাইকুম। আমি অনেক আগে থেকে মোটামুটি ভবিষ্যৎ দেখতে পাই বলে মনে হয়। মানে অনেক কিছু সম্পর্কে অবজার্ভ করে নিজের যে পর্যবেক্ষণ সেটা থেকে আমি কিছু মতামত দেই। এটাকে চাইলে ভবিষ্যৎবাণী বলে বলা যায় বা চাইলে এটাকে আরও অনেক ফানি অনেক কিছু বলা যেতে পারে। এনিওয়ে, সো আমি একটা বিশেষ বিষয়ের ব্যাপারে কথা বলতে আসলাম। সেটা হচ্ছে যে 2012 সালের দিকে, 2012-13 দিকে, 12তে মূলত যখন শাহবাগ আন্দোলন শুরু হয়, শাহবাগ জেগে ওঠে, মূলত সুরসুরি দিয়ে জাগানো হয়, সেই সময়ে আমি আমার কাছের লোকজনদেরকে একটা ভবিষ্যৎবাণী করছিলাম। সেটা হচ্ছে যে এই যে ঘটনাটা ঘটতেছে এটার ফলাফলটা ভালো তো হবেই না। এটা বাঙালি যেদিন পাপ মোচন করবে, তার পাপের প্রায়শ্চিত্ত করবে, সেই দিনে একটা বিপ্লবের মাধ্যমে হবে। দেয়ার উইল বি হিউজ র্যাডিক্যাল প্যারাডাইম শিফট। এটা আমার তখনকার ভবিষ্যৎবাণী ছিল, যেটা দেখা গেছে মোটামুটি এক যুগের মধ্যেই 2024-এর জুলাইতে। তো এরকম সিমিলার একটা ঘটনা মনে হয় আমাদের দেশের শিক্ষাক্ষেত্রে ঘটতে যাচ্ছে। আজকে ভবিষ্যৎবাণী করে যাচ্ছি, 2012-র মতো ভুল করব না। তখন তো আর লিখে রাখতে পারিনি, কাউকে বলে যেতে পারিনি, কাছের মানুষজনদেরকে বলছিলাম, এখন ভিডিওতে বলে যাচ্ছি। ট্রাস্ট মি, এইটা ঘটতে এক যুগ লাগবে না, আরও কম সময়ের মধ্যে দেখা যাবে বাংলাদেশের শিক্ষাক্ষেত্রে জুলাই 2024-এর মতো একটা রক্তাক্ত ঘটনা ঘটবে বাংলাদেশের শিক্ষাক্ষেত্রে। এবং সেই রক্তাক্ত ঘটনাটা, এটা যেহেতু রাজনৈতিক পটভূমিতে ছিল, সেটা যেমন রাজপথে রক্তক্ষরণের মাধ্যমে হয়েছিল, এই শিক্ষাঙ্গনে যেটা হবে সেটায় হয়তোবা শারীরিক রক্তক্ষরণ ঘটবে না, বাট এই গোটা দেশের অর্থনীতি এবং সমস্ত কিছু নিয়ে খুব একটা ম্যাসাকার অবস্থা হয়ে যাবে। এবং এদেশের প্রত্যেকটা স্টুডেন্ট গ্লোবালি যেখানেই যাক, তার প্রভাব এই দেশের প্রতিটা জায়গাতে পড়বে। এবং এই কথাগুলো বলার পেছনে অনেক কারণ আছে। কারণটা হচ্ছে, বিশেষ করে আমি আজকে একটু আগে যখন ক্লাস শেষ করে আসছিলাম, আসার পথেই আমার একটা পোস্ট সামনে আসলো। অনেক পেজ আছে না, অনেক গ্রুপ কী জানি হাবিজুবি সো কল্ড ফানি থিংস শেয়ার করে। সো আমি কামরুল হাসান মামুন স্যার, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফিজিক্সের প্রফেসর, যারা চিনেন না বা যারা চেনো, স্যারের একটা পোস্টার দেখলাম, স্যারকে নিয়ে বানানো। সেই পোস্টারটাতে দেখা গেল যে একপাশে স্যারের ছবি, একটা 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 অদ্ভুত অঙ্গভঙ্গি করা ছবি, আর সাথে একটা লেখা দেওয়া। তো আমি যেহেতু স্যারকে ফলো করি, স্যার আমার ফ্রেন্ড লিস্টে নাই, আমি স্যারের প্রোফাইল ঘেটে বের করলাম যে সেই লেখাটা আসলে কি স্যার লিখছিলেন কি না অন্য কেউ চাপিয়ে দিচ্ছে স্যারের উপরে। সো আমি লেখাটা খুঁজে বের করছি। আমি লেখাটা যদি পড়ি, স্যার একটা পোস্ট দিয়েছেন এখন থেকে 7 ঘন্টা আগে, অর্থাৎ এখন হচ্ছে 17ই ফেব্রুয়ারি 2025 সন্ধ্যা 7টা, এখন থেকে মোটামুটি 7 ঘন্টা আগে স্যার লিখেছেন, হাসির ইমোজির আধিক্য বুদ্ধিমত্তার প্রতিফলন নয়। আমরা এই যে বিভিন্ন পোস্টে পাইলে একটা হাহা দিয়ে ফেলি না, ওটার কথা বলছেন। হাসির ইমোজির আধিক্য বুদ্ধিমত্তার প্রতিফলন নয়, বরং এটি মানসিক দুর্বলতা ও বিকারগ্রস্ততার একটি সুস্পষ্ট চিহ্ন। আগে একটি নির্দিষ্ট অল্প শিক্ষিত বা অশিক্ষিত কিংবা কুশিক্ষিত গোষ্ঠী এটি ব্যবহার করত। তবে জুলাই বিপ্লবের পর আরেকটি দল তাদের সঙ্গে যুক্ত হয়েছে, যার ফলে এই প্রবণতা আরও বেড়েছে। তাদের এই মাত্রাতিরিক্ত হাসির ইমোজি ব্যবহার প্রকৃতপক্ষে আনন্দের প্রকাশ নয়, বরং এটি তাদের যুক্তিপূর্ণ আলোচনায় অংশ নিতে না পারার অপারগতার আড়াল করার একটি কৌশল। বাস্তবে এটি তাদের দুর্বলতাকেই উন্মোচিত করে। যেখানে তারা যুক্তির মোকাবেলা যুক্তি দিয়ে করতে ব্যর্থ হয়, বিদ্রূপকে নিজের বলদামি এবং অজ্ঞতার ঢাল হিসাবে ব্যবহার করে। স্যারের মুখে এই টাইপের শব্দ আমি আগে কখনো শুনিনি, বলদামি, এগুলো আমার মতো লোকজনের শব্দ আর কি। তো স্যারও যখন এটা বলছেন, তার মানে বুঝতে হবে স্যার যথেষ্ট রেগে যে এই কথাটা বলছেন। এবং আমি এই পোস্টটাতে যদি দেখি, স্যারের এই পোস্টটাতে রিয়াকশন পড়ছে 2K, 2000, তার মধ্যে 1.1K শুধু হাহা, 748টা হচ্ছে লাইক, 203টা হচ্ছে লাভ এবং বাকি অন্য কিছু। আমি তার একটু আগে পরে খেয়াল করলাম, স্যার ভালো বলুক খারাপ বলুক যেটাই বলুক না কেন, সেইখানে প্রচুর হাহাপ দেখতে পাচ্ছি। মানে এইটার ব্যাপারটা হচ্ছে কি, আমাদের দেশে আমরা যে স্টুপিড হয়েছি এবং শেখ হাসিনা যে সফল, তার যে এজেন্ডা ছিল ভারতের হয়ে বা যেভাবেই হোক, সেটা যে বাস্তবায়ন করতে পারছে, আমার মনে হয় শেখ হাসিনার একটা বিশাল বড় হাততালি পাওয়া উচিত। মানে দিস ইজ হাউ উই হ্যাভ বিকাম ইন্টেলেকচুয়ালি সো ডাম্ব অ্যান্ড ডেড ডিপ ইনসাইড। সো ব্যাপারটা হচ্ছে, আমাদের বোধ শক্তি, বোধ ক্ষমতা এতটাই কমে গেছে, আমরা জানি না কার সাথে কিভাবে কথা বলতে হবে, কোথায় যেয়ে কী করতে হবে। ফরসে রাজনৈতিক যে কোনো নেতা বা পরিচিত যে কেউ একজন কিছু একটা কাণ্ড ঘটায় ফেলছে, সেই কাজটা তোমার পছন্দ হয় নাই। From that moment on, always we are mocking him, মানে লাইক
সে যাই বলুক, সে ভালো বলুক খারাপ বলুক যাই বলুক, সেইটাতে হাহা দিয়ে ভাষায় দিচ্ছি, নইলে সেখানে গালিগালাজ করতেছি। মানে এই যে বুদ্ধিবৃত্তিক মৃত্যু, মহাবিশ্বের যে তাপীয় মৃত্যু আমরা পড়ছিলাম ফিজিক্সে কোনো এক সময়, স্যারের কথায় মনে পড়তেছে, এটা হচ্ছে আমার কাছে মনে হয় আমাদের বুদ্ধিবৃত্তিক অপমৃত্যু ঘটছে। এবং এই অপমৃত্যুটা ঘটানোর পেছনে অনেক কিছুর অনেক বড় অবদান আছে। তার মধ্যে প্রথমটা আমি যেটা বলতে চাই সেটা হচ্ছে যে আমাদের অনেক দিন আসলে আড়ষ্ট পর্যায়ে ছিলাম, মানে লাইক মুষ্টিবদ্ধ ছিলাম, আমাদেরকে আটকে রাখা হয়েছিল। সে আটকানো জায়গা থেকে যখন আমরা হঠাৎ ছাড়া পাই, মানে উই অ্যাক্ট লাইক ক্রেজি, আমরা যে কি উদ্ভট কাণ্ড করে বেড়াই আমরা আসলে জানি না। তো ব্যাপারটা হচ্ছে যে ওই যে এই সেম ঘটনাটা অনেকের ক্ষেত্রেই দেখা যায়, যে মানে লাইক অনেক আটকা জায়গা থেকে না হঠাৎ করে ছাড়া পাইলে যে অবস্থাটা হয়, পাগলের মতো অবস্থা। তো আমাদের মনে হয় আমাদের জাতির এখন ওই একটা ক্রান্তিকাল চলতেছে, যে আমরা আসলে বুঝতে পারতেছি না, আমরা হিতাহিত জ্ঞান হারায় ফেলছি, যে কে সঠিক বলতেছে কে বেঠিক বলতেছে, কথা একটা শুনলে আমরা হাহা দিয়ে উড়ায় দেওয়ার চেষ্টা করতেছি। এবং ট্রাস্ট মি, এটার সাথে মিডিয়ার একটা বড় কানেকশন আছে। মিডিয়ার কানেকশন বলতে কীভাবে বুঝাবো, এটা তো আবার অন্য একটা ভিডিও লম্বা ডিসকাশন হয়ে যাবে। জাস্ট ছোট করে একটু বলি, আমাদের দেশে যেহেতু ইচ্ছাকৃতভাবে ষড়যন্ত্রমূলকভাবে আমাদের মিডিয়াটাকে ধ্বংস করা হয়েছে। লাইক আমি যখন তরুণ ছিলাম, ছোট ছিলাম, তখন আমরা যে বিটিভি দেখে বড় হয়েছি, আমাদের যে এন্টারটেনমেন্টের মাধ্যম ছিল, আমরা যেটাতে আনন্দ পাইতাম, সেটা হচ্ছে আমাদের যেসব লেখকের বই পড়ে আনন্দ পাইতাম, যেসব নাট্যকার বা প্রযোজকের নাটক সিনেমা দেখে আমরা মজা পাইতাম, এখন তো আসলে তারা নাই। তো এই যে আমাদের কালচারাল যে ডেথ, এইটার ফলে যেটা হয়েছে, এই বাচ্চা কাচ্চাগুলো আসলে জানে না যে বিনোদন কোথায় নিতে হয় আর কোনটা আসলে বিনোদনের বিষয় না। এটা একটা সিরিয়াস ইস্যু। ইউ শুড নট লাফ অ্যাট ইট, অর ইউ শুড বি ভেরি মাচ কেয়ারফুল অ্যাবাউট রিয়াক্টিং। সো ওইটা না বুঝে, যেহেতু হিরো আলম দেখে দেখে বড় হয়েছে, জায়েদ খানের ডিগবাজি দেখে বড় হয়েছে, ওরা আসলে বোঝে না মানে আসলে কোথায় কি করা উচিত। মানে এই যে আমাদের কালচারাল যে ডেথ, এইটাকে অনেকে মনে করে যে এটা একটা সফলতা, সো কল্ড ইসলামিস্টরা এটা মনে করে আর কি। ট্রাস্ট মি, দিজ আর নট ইসলাম। আমি পরে হয়তো কোনো এক সময় আমার একটা ভিডিও সিরিজ বানানোর ইচ্ছা আছে, যে এই যে বর্তমানে যে তৌহিদি জনতা নাম দিয়ে যে কাজটা করা হচ্ছে, তৌহিদ তো কত বড় একটা মানে একত্ববাদ, মানে স্রষ্টার একত্ববাদে কে বিশ্বাস করি না আমরা, আমি তো অন্তত ডিপলি করি। বাট যেটা করা হচ্ছে, যেগুলো করা হচ্ছে, সেগুলো আসলে ইসলামের কোনো বয়ান বলে আমার কাছে মনে হয় না। মানে ইসলাম হ্যাজ গট এ টোটালি ডিফারেন্ট প্যাথওয়ে অ্যাকর্ডিং টু মি, আমি যেটা বুঝি আর কি। আমি এটা নিয়ে ভিডিও সিরিজ বানাবো, তারপর আমরা তর্ক বিতর্ক করবো যে যেটা যেটা দেখায় আমাদেরকে করা হচ্ছে, এটা আসলে সিম্পলি আওয়ামী লীগের আর একটা ভার্সন, বিকজ দে ওয়ান্ট টু শো আওয়ার কান্ট্রি অ্যাজ এক্সট্রিমিস্ট অ্যান্ড সো মাচ ইসলামিস্ট। এগুলো দেখানোর জন্য, এগুলো ট্যাগ লাগানোর জন্য এই কাজগুলো করা হচ্ছে সিম্পলি। এবং যেসব বাচ্চারা আমাদের এইটার পিছনে লাফায় পড়তেছে যে শরীয়ত কায়েম করে ফেলতেছি, মানে এগুলো দে আর বিং ইউজড, এবং তারা বুঝতেছেও না আর কি। এনিওয়ে, আমি শিক্ষাক্ষেত্র নিয়ে থাকি আর কি। সো এই যে ব্যাপারটা স্যার বললেন যে হাহা দেওয়ার যে ব্যাপারটা আর কি, রিয়্যাক্ট করে উল্টাপাল্টা উড়ায় ফেলা, আমি একটা বিষয় বলে রাখি আর কি, যে বললাম না, আবারও বলছি, যে 2012-তে যে ঘটনাটা ঘটছিল, যে একটা পলিটিক্যাল ক্লিনজিং, একটা সার্টেন পার্টিকে একেবারে ক্লিন করে দেওয়া আর কি, ক্লিন আউট করে দেওয়া, এটা মানে কিভাবে স্বৈরতন্ত্রকে কায়েম করছে, যারা রিলেট করতে পারতেছেন আমি একটু তাদেরকে বলি। আমি তখন আমার লোকজনদেরকে বলছিলাম, কাছের লোকজন, যে যুদ্ধাপরাধীর বিচার করতে হবে, দ্যাটস ফাইন, বাট যুদ্ধাপরাধী কি শুধুমাত্র জামাতে ইসলামের ছিল? সেটা কি বিএনপির ছিল না? সেটা কি আওয়ামী লীগের ছিল না? সেটা কি জাতীয় পার্টির বা অন্য যে কোনো চিপায় চাপায় লুকায় নাই? বেছে বেছে কেন এক্স্যাক্টলি জামাত ইসলামীর বিভিন্ন পদে মানে যেসব লোকজন আছে তাদেরকে কেন এখানে ফাঁসির কাস্টে ঝুলানো হচ্ছে বা যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হচ্ছে? এটা তো আসলে একচোখা একজন বিচারকের বিচার, এবং একচোখা বিচারক যখন বিচার করে তখন সেই বিচারের উপর আস্থা রাখার কোনো কারণ নেই আসলে। তো এখন তো আমরা দেখতে পাচ্ছি জুলাই বিপ্লবের পরে যে কিভাবে মানে অন্যায়ভাবে কত মানুষকে, আমি বলবো না সবাইকে, হয়তো বা আমার এই ইতিহাস সম্পর্কে ধারণা নেই, যারা ভালো জানেন তারা বলতে পারবেন, বাট এটা তো নিঃসন্দেহে বলা যায় যে এটার সবটুকু রাইচাস ছিল না, সবটুকু আসলে নিয়ম মাফিক ছিল না আর কি, এখানে অনেক অনিয়ম ছিল। সো ওইখানে যে কাজটা করা হয়েছে, বর্তমানে বাংলাদেশে এডুকেশন সেক্টরে সেম কাজটাই করা হচ্ছে, ট্রাস্ট মি। এবং আমি এই আন্দোলনের আগে পরে অনেকবার চিৎকার করছি, বিশেষ করে পরে, যে শিক্ষাক্ষেত্রে অন্তত এমন একজন লোককে নেওয়া হোক, কামরুল হাসান মামুন স্যারের মতো লোক শিক্ষা উপদেষ্টা হিসাবে। সেটা তো করা হয়ই নাই। আমি যাকে নেওয়া হয়েছে তার সম্পর্কে কোনো মন্তব্য করতে পারবো না, কারণ আমি তার সম্পর্কে তেমন কিছু জানি না। বাট এই যে পিনাকি ভট্টাচার্যের ভিডিও দেখে যেটা বোঝা যায়, এবং আমি জানি না হোয়াট শুড আই কমেন্ট, আমি জানি না আরও অনেক কিছু মনে হয় করা যাইতো, কিন্তু করা হচ্ছে কিনা। মানে আসলে শিক্ষকের ক্ষেত্রে, মানে এইসব জায়গায় শিক্ষকের ক্ষেত্রে আমি যেটা বলবো, শুধু শিক্ষা সম্পর্কে অনেক জানলে হবে না। ওই ভদ্রলোককে, যিনি ওই দায়িত্বটা পালন করবেন, তাকে সাংগঠনিক দক্ষতাওয়ালাও হইতে হবে। অর্থাৎ কি বলো এটাকে, মানে তার ডাকে যেন মানুষ সাড়া দেয়, বা সে যেন বোঝেন, হ্যাঁ, যে কীভাবে এই জিনিসটা হ্যান্ডেল করতে হয় বা এইটা ইমপ্লিমেন্ট করতে হয় আর কি। তো আমার কাছে মনে হয়েছে, বা এখনও মনে হয়, কামরুল হাসান মামুন স্যার ওই টাইপের একজন মানুষ। তো এখানে আসলে
কত মনির কত মত, আমি আর কি বলবো, আমি আসলে ভাষা হারাই ফেলছি। স্যারের ওয়ালে আমাদের জেনজি হয়তো বা আমারও মতো স্টুপিড বয়সী লোকজনও হইতে পারে যে কাজটা করতেছে। এই টাইপের মানুষগুলোকে আমরা যেভাবে হারাচ্ছি, এটা আসলে আমাদের জাতির জন্য, বললাম তো এক যুগও লাগবে না, তারও কম সময় আমরা বুঝতে পারবো যে আমরা কত বড় স্টুপিডের মতো কাজ করছি। এবং আমাদের আসলেই বিজ্ঞান শিক্ষার বিশেষ করে যে লোকগুলো অগ্রপথিক হইতে পারতো, তাদেরকে আমরা কিভাবে দূরে ঠেলে দিছি, আমরা আসলে বুঝি না এই ব্যাপারটা কি আবেগের বশে। এবং এই আবেগটা সেল করতেছে মনে হয় একটা স্পেসিফিক গ্রুপ অফ পিপল ইসলামের নাম দিয়ে। ট্রাস্ট মি, আমি এটা নিয়ে একটা ভিডিও সিরিজ বানাবো ইনশাল্লাহ, আল্লাহ যদি আমাকে বাঁচায় রাখে, যে কিভাবে আমাদেরকে ইসলামের নাম বলে ভিতরে আসলে মানে যে কাজটা করতেছে, এটা সিম্পলি কালচারালি, এডুকেশনালি, ইন্টেলেকচুয়ালি আমাদের দেশ ও জাতিকে জাস্ট ধ্বংস করে ফেলার জন্য। দিস ইজ নট দ্য ওয়ে ইসলাম অ্যাকচুয়ালি টোল্ড আস টু ডু। নো, সে আমাকে যেই বলুক না কেন যে আমি বুঝি না, আমি না বুঝে বেশি কথা বলছি, ব্যাপার না, আমি তো আল্লাহর কাছে জবাব দিব যে আমি আসলে কি বলছিলাম, কেন বলছিলাম। আমি প্রমাণ সহকারে দেখাবো যে এই দেশকে, এই জাতিকে চিরতরে মাথা নিচু করে ভেঙে ফেলা, চুরে ফেলার জন্যই জাস্ট এই কাজগুলো করা হচ্ছে, আর কিছু না। দ্যাট ইজ দ্য অনলি থিং আমি বলতে চাই। সো কি আর বলবো, এনিওয়ে, সো বেস্ট অফ লাক ফর দিস কান্ট্রি। যে যা করছো ভালো বুঝেই করো, কি হবে আমি জানি না, বাট বিশ্বাস করো শিক্ষাক্ষেত্রকে ধ্বংস করে ফেলেছো। মানে আগের গভর্নমেন্ট করে ফেলছে, এটাকে উত্তরণ করানো যাইতো, বাট যে মানুষগুলোর হাত দিয়ে করা যাইতো মনে হয় তাদেরকে শেষ করে ফেলা হচ্ছে বা তাদেরকে ভুল বোঝা হচ্ছে। এবং কিছু লোক ইচ্ছাকৃতভাবে তাদেরকে আরও ভুলভাবে মানুষের সামনে উপস্থাপন করতেছে। আমরা কিছু বলছি না আর কি। থ্যাংক ইউ।